দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত টিভির পর্দায়। আজকে আমরা এসেছি নেদারল্যান্ডস সরকারের সহায়তায় বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার ও ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ ব্র্যাক ইউনিভার্সিটি নিবেদিত আলোচনা অনুষ্ঠানে তরুণ প্রজন্মের জন্য মানসিক স্বাস্থ্য ট্রমা ম্যানেজমেন্ট এই বিষয়ের উপরে আলোচনা করার জন্য সঙ্গে আছি আমি তাসফিয়া জলিল, সিনিয়র কোঅর্ডিনেটর ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ ব্র্যাক ইউনিভার্সিটি। আজকে আমাদের সাথে আছেন আমাদের তিনজন অতিথি। প্রথমেই আছেন আমাদের সাথে তাসিনা আহমেদ, উনি বিওয়াইএলসিতে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে আছেন। গত 30 বছর ধরে উনি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করে যাচ্ছেন। এরপরে আছে মুরাদ আনসারি। মুরাদ গত 5 বছর ধরে সাইকিওর নামে একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং উনি মেন্টাল হেলথ নিয়ে কাউন্সেলিংয়ের কাজ করে যাচ্ছেন। এবং তারপরে আছেন অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ, উনি মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, আমাদের আজকে আলোচনায় আমাদের সাথে যোগ দিয়েছেন। দর্শক, আমরা আজকের আলোচনায় চলে যাচ্ছি। সম্প্রতিকালে আমাদের দেশে একটি গণ অভ্যুত্থান ঘটে গেল গত জুলাই মাস থেকে শুরু করে। সবচেয়ে বেশি ফোরফ্রন্টে ছিল আমাদের তরুণ প্রজন্ম এবং তারাই মোটামুটি পুরো আন্দোলনটাকে লিড করে গেছেন। তো বাংলাদেশের তরুণ প্রজন্ম আমাদের জনসংখ্যার প্রায় 25%। তো এই বিশাল একটি জনগোষ্ঠী আমাদের যেভাবে সম্পূর্ণ একটা আন্দোলন এবং এই এত বড় একটা ঘটনা আমাদেরকে লিড করে একটা পর্যায়ে আমাদেরকে নিয়ে গেছে এবং তারপরে যেই স্ট্রেসটার ভেতর দিয়ে এখন যাচ্ছে এই তরুণ প্রজন্ম এবং যে কারণে তাদেরকে একটা ট্রমা ম্যানেজমেন্টের সিচুয়েশনে তাদেরকে পড়তে হয়েছে। তারা নিজেরা তাদের অনেক ধরনের আপস অ্যান্ড ডাউনস ফিলিংসের ভেতর দিয়ে যাচ্ছে। কোনো ক্ষেত্রে তারা হতাশাগ্রস্ত বোধ করছে, তারা ইনসিকিউর ফিল করছে। তো এইটার ইম্প্যাক্টটা বিভিন্নভাবে হচ্ছে। তো আজকে আমরা সেটা নিয়েই কথা বলবো। তো সেই ঘটনাগুলো আমরা তাসিন আপার মুখ থেকে এখন জানতে চাইবো। আমার মনে হয় যে কম বেশি ছোট বড় সবার মননেই এই ঘটনাগুলো অনেক বড় দাগ কেটে গেছে। আমরা আমাদের যে তরুণ সমাজ তারা আমাদেরকে যেরকম বলেছে যে রাজনীতি তো ছিলই একটা ব্যাপার, কিন্তু স্রেফ ন্যায় অন্যায়ের একটা তাগিদে তারা কিন্তু একটা পজিশন নিতে বাধ্য হয়েছিল। তো সেই জায়গাটায় ওদের কথা হলো যে ছোটবেলা থেকেই তো শিখছি যে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অন্যায়ের প্রতি আওয়াজ তুলতে হবে, কিন্তু আবার আরেকদিকে দেখছি যে অন্যায়কে অন্যায় বলাটাও অন্যায় ছিল। আবার যেখানে যাদের দায়িত্ব দেশের শান্তি বজায় রাখা, দেশের স্বাধীনতা ধরে রাখা, দেশের এই শান্তির জন্য কাজ করা, তারাই আবার অনেক অন্যায় কাজ করছে এবং সেই জায়গাটাই কিন্তু এই তরুণ সমাজ প্রতিবাদী হয়ে উঠেছিল। বৈষম্যর বিরুদ্ধে তারা একটা পজিশন নিয়েছিলেন, তারা একটা অবস্থান নিয়েছিলেন। মানুষকে অন্যায়ভাবে মেরে ফেলা হচ্ছে, সেই জায়গাটায় তারা একটা অবস্থান নিয়েছিলেন। অবিচারে মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে, সেই জায়গাটায় তারা কিন্তু একটা অবস্থান নিয়েছিলেন। দুর্নীতি সহ আরও অনেক অন্যায় যেটা বহু যুগ ধরে তারা দেখে আসছে, সেইগুলোরও যেন একটা সুযোগ তারা পেয়েছিল একটি অবস্থান নেওয়ার জন্য। তো সেটাও যেরকম একটা রিয়ালিটি, ঠিক একইভাবে তারা দেখেছে যে এই অবস্থান নেওয়ার জন্যই আবার তাদের উপরে আবার অনেক অবিচার হচ্ছিল। তো সেই জায়গাটায় তারা হতবাক হয়েছে। ওনারা বলেছে আমাকে যে আমাদের অনেক আক্রোশ ছিল যে কেন এরকম হবে, দেশ তো আমাদেরকে রক্ষা করবে, কিন্তু সেইখানে কেন দেশ আমাদেরকে রক্ষা করছে না। তো সেই জায়গাটায় রাষ্ট্রযন্ত্রের উপরে যে তাদের আস্থা, রাষ্ট্রযন্ত্রের উপরে তাদের যে বিশ্বাস ভরসা, সেই ভিতটা মনে হয় নড়ে গেছে। তো অনেকে বলছে যে যেই সরকারই আসুক না কেন, এমনটি যে আবার হবে না সেটার কি নিশ্চয়তা সরকার আমাদেরকে দিতে পারবে বা দেশ আমাদেরকে দিতে পারবে। অনেকে বলেছে যে আমরা চাই না এই দেশে থাকতে,
আমরা যদি কিছু টাকা পয়সা জোগাড় করতে পারি আমরা চলে যাব আর ফিরে আসবো না, বিকজ ওই নিশ্চয়তাটা আমরা পাচ্ছি না, আমরা স্বপ্ন দেখতে পারছি না। আবার অনেকে আছে যারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে অনেক মৃত্যু দেখেছে, অনেককে আহত হতে দেখেছে। এই যে ট্রমাগুলো সেইগুলো কিন্তু তাদের মননে রয়ে গেছে, একটা দাগ কেটে আছে। এবং অনেকেই বলছে যে আমরা ঘুমোতে পারছি না, আমরা স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারছি না, আমরা আমাদের পড়াশোনা করতে পারছি না, আমরা আমাদের কাজে যুক্ত হতে পারছি না। এবং এই জায়গাটায় কেউ কেউ হয়তো পারছে, হয়তো কারো কারো সেই ম্যাচুরিটি লেভেল আছে বা সেই সাপোর্ট সিস্টেম আছে যেখানে তারা সেই সহায়তাটা পাচ্ছে, কিন্তু অনেকে পারছেও না। কয়েক মাসের মধ্যে এত দ্রুত এতগুলো ঘটনা ঘটে গেছে যে তার পরপরই কিন্তু আবার যুব সমাজকে দেখেছি যে একটা বিশাল শূন্যতা তৈরি হয়ে গেছে। সেই শূন্যতাটাকে যাতে পূরণ করা যায়, দেশকে যাতে করে স্থিতিশীল করা যায়, সেই জায়গাটায় কিন্তু ওনারা এগিয়ে এসছে। চোর ডাকাত পাড়ায় পাড়ায় সেখানে কিন্তু তারা একটা ভূমিকা রেখেছে। এই যে ট্রাফিক কন্ট্রোলে সহায়তা করছিল, আমাদের পৌরসভাগুলো কাজ করছিল না, বর্জ্য দিয়ে শহর ভরে যাচ্ছে, সেখানে গিয়ে কিন্তু বর্জ্য পরিষ্কার করছে প্রত্যেকটা ক্ষেত্রে। আরেকটা যেটা যে সবাই বলতো যে এই জেনারেশন তারা সবসময় গ্যাজেট নিয়ে থাকে, তারা আসলে এগুলো নিয়ে তারা ভাবে না বা চিন্তা করে না। আমাদের এই ঘটনায় আমরা দেখলাম যে সেটা না। আমরা এই পর্যায়ে আমরা একটু মুরাদ আপনার সাথে কথা বলতে চাচ্ছি। এই যে ঘটনাটা ঘটলো অভ্যুত্থানে, এটাই কিন্তু এক একটা এজ গ্রুপের যারা জড়িত ছিল তারা বিভিন্ন ধরনের এই অ্যাংজাইটির ভেতর দিয়ে যাচ্ছে। তো এখন আমি আপনার থেকে একটু শুনতে চাইবো যে এই যে এখন যে মেন্টাল হেলথ তাদের কন্ডিশনটা, এটাকে আপনারা কি বলছেন? যে কোনো আন্দোলন বা গণ অভ্যুত্থান তরুণদের মনের মধ্যে একটা গভীর দাগ তৈরি করে। আন্দোলনের সহিংসতা, দেন হচ্ছে যদি আমরা আরেকটু বলি যে পুলিশি নির্যাতন, পরিবার বা হচ্ছে আত্মীয়দের মধ্যে যাদের হচ্ছে যে মৃত্যুবরণ করেছে, এই ধরনের মোকাবেলা করতে যে তাদের মধ্যে মনের গভীর হচ্ছে যে প্রেশার দেখা যাচ্ছে এবং যেটা ট্রমাতে পরিণত হচ্ছে। যদি আমরা আরেকটু পরবর্তী দীর্ঘমেয়াদী যদি এই জিনিসটা বলি, তাদের মধ্যে হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে অ্যাকচুয়ালি। এই জায়গাটার ক্ষেত্রে তাদের মধ্যে হচ্ছে ফ্ল্যাশব্যাক, দেন হাইপার ভিজিলেন্স বা হচ্ছে অতি সতর্কতা, কিংবা হচ্ছে যে তাদের মধ্যে এই ধরনের উপসর্গগুলো দেখা যায়। যদি আমরা হচ্ছে রিসেন্টলি একটা পেশেন্টের একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি, যে আমাদের কাছে কয়েকটা পেশেন্ট এরকমটা শেয়ার করেছে যে মুগ্ধর সেই ওয়ার্ডটার ক্ষেত্রে যে পানি লাগবে কি পানি লাগবে অ্যাকচুয়ালি। সো অনেকেই আসলে তাদেরকে যখন পানি নিচ্ছে বা হচ্ছে পানির সাথে কোনো ধরনের অ্যাসোসিয়েশন করছে, তারা হচ্ছে অনেকেই ফিল করছে যে তাদের ওই সিচুয়েশনে চলে যাচ্ছে অ্যাকচুয়ালি। অনেকের ক্ষেত্রে হচ্ছে দুঃস্বপ্ন তৈরি হচ্ছে। সো যদি মোটা দাগে আমরা আসলে বলে থাকি, তাদের মধ্যে প্রথমত হচ্ছে অ্যাকিউট স্ট্রেসের প্রবণতা দেখা যাচ্ছে, ডিপ্রেশন হচ্ছে, অ্যাংজাইটি পরিমাণ বেড়ে যাচ্ছে, দেন হচ্ছে আইসোলেশনগুলো হয়ে যাচ্ছে, অনেকে আবার স্ক্রিন টাইম বেড়ে যাচ্ছে, রাতের ঘুমের সমস্যা হচ্ছে, প্রতি রাত্রে আমরা তাদের আচরণগুলো কেমন হচ্ছে? আচরণের ক্ষেত্রে যদি আমরা একটু পরিবর্তন কথা বলি, অনেকে মেজাজ হচ্ছে খিটখিটে হয়ে যাচ্ছে, প্রপারলি তাদের হচ্ছে কনসেন্ট্রেশন করতে পারছে না, তাদের পারফরমেন্স অনেক হচ্ছে ইরর তৈরি হচ্ছে। এই ধরনের আচরণগত পরিবর্তন আমরা তাদের মধ্যে দেখতে পাচ্ছি। তারা কি বুঝতে পারছে তারা যে এই আচরণটা করছে? এই জায়গাটার ক্ষেত্রে তারা হচ্ছে ডিফারেন্সিয়েট এইভাবে করতে পারছে যে অনেকের মধ্যে যে এই আচরণটা তো আমার আগে ছিল না, যে মুভমেন্টে পড়ে বা কারেন্ট সিচুয়েশনে এইগুলো হচ্ছে আমাদের মধ্যে তৈরি হচ্ছে। সো এই জায়গাটার ক্ষেত্রে ওভারকাম করার জন্যই তারা আসলে আমাদের কাছে তারা আসতেছে। এই ক্ষেত্রে যখন আপনাদের কাছে আসে, ওনারা কি নিজেরাই আসে নাকি আশেপাশে যারা পরিবার তারা নিয়ে আসছে? এই জায়গাটার ক্ষেত্রে যদি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে মেন্টাল হেলথ নিয়ে আসলে যথেষ্ট অ্যাওয়ারনেসটা নেই, সবাই যে আসলে নিজে থেকে আসে এমনটা না। অনেক জায়গাটার ক্ষেত্রে আমাদের বিওএলসি থেকেও আসলে আমাদের অনেকগুলো পেশেন্ট পেয়েছি। এর পাশাপাশি বিভিন্ন ধরনের অর্গানাইজেশনগুলো হচ্ছে তাদেরকে রেফার করছে, পরিবার হচ্ছে অনেককে এনকারেজ করছে। সো এক কথায় যদি আমরা বলি, আসলে সবার সাপোর্টের থ্রুতেই আসলে আমাদের অনেক ধরনের পেশেন্টগুলো পাচ্ছি। ধন্যবাদ মুরাদ। আমি এখন একটু হেলাল ভাইয়ের সাথে একটু জানতে চাইবো যে এই যেটা বললো যে পরিবারের সবাই, তো আমাদের সমাজে তো আপনি জানেন যে এই যে এটা অ্যাকসেপ্ট করা বা রেকগনাইজ করা, এটা একটা বড় একটা জায়গা যেটার একটা গ্যাপ রয়ে গেছে। তো সেই জায়গাটাতে আপনি কি মনে করছেন যে আমরা কে কি ধরনের রোলটা প্লে করতে পারে এবং তখন তারপরে কি করা উচিত, এই যে স্টেপসগুলো, এবং তাদেরকে নিয়ে তখন কি করা উচিত? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমরা বলবো যে কোনো ট্রমার পরেই প্রত্যেক ব্যক্তির মধ্যে কিন্তু একটা মানসিক বিপর্যয় হতে পারে, এবং তরুণদের মধ্যে ট্রমা প্রত্যক্ষ করার পর সেই মানসিক বিপর্যয়ের হার কিন্তু অন্যদের চাইতে বেশি।
এবং তরুণদের মধ্যে যারা নারী তাদের ভেতরে কিন্তু সেই ট্রমা ম্যানেজমেন্ট করাটা আরও কঠিন হয়ে দাঁড়ায় এবং তরুণদের মধ্যে যাদের মধ্যে কোনো প্রতিবন্ধিতা রয়েছে তাদের মধ্যেও কিন্তু এই ট্রমা ম্যানেজমেন্টটা আরও জটিল হয়ে দাঁড়ায়। সব কিছু মিলে এই ধরনের যে ঘটনাটি জুলাই আগস্টে ঘটেছে, ছাত্রগণ অভ্যুত্থানের যে নৃশংসতা নির্মমতা প্রত্যক্ষ করেছে তরুণরা, তার মধ্য দিয়ে তাদের কিন্তু চিন্তার পরিবর্তন ঘটেছে, আচরণের পরিবর্তন ঘটেছে এবং আবেগের পরিবর্তন ঘটেছে। যে কথাগুলো মুরাদ বললেন, সেই পরিবর্তনটাকে আমরা যদি আবার পুনরায় রিইনস্টল করতে চাই, আমাদের আগের জায়গায় ফেরত যেতে চাই, তো প্রথমে আমি যেটি বলবো যে এই যে তার খারাপ লাগছে বা অসুবিধা হচ্ছে, তার চিন্তার পরিবর্তন হচ্ছে, আবেগের পরিবর্তন হচ্ছে, এটিকে কিন্তু অন্যের কাছে বলতে হবে, এটিকে লুকিয়ে রাখা যাবে না। তাকে বলতে হবে আমার এরকম একটি খারাপ লাগা বোধ হচ্ছে, আমার একটু অসহায়ত্ব লাগছে, আমার উদ্বিগ্নতা বাড়ছে, আমার ঘুমের সমস্যা হচ্ছে, আমার মন খারাপ হচ্ছে, আমি এটা নিতে পারছি না। এই কথাগুলো কিন্তু তার আশেপাশের বন্ধু স্বজন কাছের মানুষদের বলতে হবে, প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছে বলতে হবে, যারা এক্সপার্ট তাদের কাছে বলতে হবে। তার মানে বলাটা হচ্ছে প্রথম, এটি উচ্চারণ করাটা হচ্ছে প্রথম আমার অনুভূতিটি। দ্বিতীয় যে বিষয়টি আমি বলবো, এই যে খারাপ লাগা বোধ, এই যে নিজের অসহায়ত্ববোধ, নিজের ভিতরে একটা ভীতি, প্যানিক, খারাপ লাগা, এটাকে তিনি যেন কখনো নিজের দুর্বলতা মনে না করেন। এটাকে মনে করতে হবে তার এক ধরনের মানবিক গুণ। তার মানবিক গুণ আছে বলেই, তিনি একজন মানুষ বলেই, তার আবেগের বহিঃপ্রকাশ আছে বলেই এই ধরনের নির্মমতা, নৃশংসতা এগুলোর মুখোমুখি হয়ে এগুলো দেখে তার ভেতরে খারাপ লাগা বোধটি তৈরি হয়েছে। তাই এটি তার দুর্বলতা নয়, এটি তার সক্ষমতা। তৃতীয় যে জিনিসটি আমি বলবো সেটি হচ্ছে যে তার যে দৈনন্দিন কাজগুলো ছিল, এই নানান ঘটনা প্রবাহের মধ্য দিয়ে সেটি কিন্তু ব্যাহত হয়েছে। আমাদের চেষ্টা করতে হবে সেই জায়গাটিতে ফেরত যেতে। হয়তো শতভাগ ফেরত যাওয়া সম্ভব না, সেই কারণে আমরা বলি গ্রেডেড অ্যাক্টিভিটি, মানে কিছু কিছু করে একটু একটু করে আগের তার জায়গাটিতে, তার বন্ধুদের সাথে সম্পর্কের জায়গাটিতে, সামাজিক দক্ষতার জায়গাটিতে, পড়ালেখার জায়গাটিতে তিনি যেতে ফেরত যেতে পারেন। চতুর্থত যেটি বলবো, অনেকেই কিন্তু এই সময়টিতে অনেক নৃশংসতা প্রত্যক্ষ করেছেন, কাছের মানুষকে হারিয়েছেন, অনেকের অঙ্গহানি ঘটেছে, অনেকে কাছের মানুষের অনেক কষ্ট দুঃখ দেখেছেন। যদি তারা সক্ষম হয়, যদি তারা পারেন, যদি তাদের সুযোগ হয়, তবে যেন সেই মানুষগুলোর পাশে যেয়ে তারা কথা বলেন, তাদের সাহায্য করেন, তাদেরকে নিজের মতো করে তাদের পাশে যেয়ে দাঁড়ান। এটি কিন্তু তাদেরকে এক ধরনের মানসিক বিপর্যয় থেকে রক্ষা করতে সাহায্য করবে। পাশাপাশি আমরা বলবো দৈনন্দিন যে সাধারণ অ্যাক্টিভিটিগুলো ছিল, বই পড়া, গান শোনা, যদিও কঠিন কিন্তু যতটুকু সম্ভব সেই কাজগুলো আবার তাদের মধ্যে ফেরত নিয়ে আসতে হবে। এবং আমরা বলবো দিনের একটি নির্দিষ্ট সময় তিনি নিজেকে একটু সময় দিবেন। প্রত্যেকটি তরুণ যেন নিজেকে সময় দেয়, মি টাইম বলি আমরা। প্রত্যেক দিন যদি 10 থেকে 15 মিনিট নিজেকে সময় দেয়, নিজেকে নিয়ে ভাবে, তাহলে কিন্তু তার এই সময় দেওয়াটা কিভাবে, এটা আমরা বলবো যে একটা উদাহরণ আমি দিতে পারি যে নিজেকে একবার ধন্যবাদ দিবেন প্রতিদিন, প্রতিদিন একবার নিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আমরা কিন্তু নানান ধর্মের মানুষ, আমরা প্রত্যেক আমরা ধর্ম থেকে আমাদের সৃষ্টিকর্তার কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। প্রত্যেক ধর্মই তার সৃষ্টিকর্তার কাছে। আমরা সামাজিক মানুষ, আমরা বন্ধু সহকর্মী তাদেরকে ধন্যবাদ দিই, কিন্তু আমরা কি নিজেকে ধন্যবাদ দিই? আমাদের প্রত্যেক দিন যদি একবার করে নিজেকে ধন্যবাদ দেওয়া হয়, এটাও একটা মি টাইম। ফলে এই জিনিসগুলো তারা করতে পারেন। আরেকটি বিষয় আমরা বলবো, এই ট্রমার পরে কিন্তু অনেকের এক ধরনের ম্যাল অ্যাডাপ্টেশন তৈরি হয়। ওই যেটি বললেন, রাগ বেড়ে যায়, আক্রোশ বেড়ে যায়, অনেকে মাদকের আশ্রয় নেয়, অনেকে রাত জাগে, স্ক্রিন টাইম বাড়িয়ে দেয়। এই জিনিসগুলোকে কিন্তু পরিহার করতে হবে। তো এখানে হেলাল ভাই আরেকটা জিনিস, যে আমরা জানি যে প্রায় প্রচুর আহত হয়েছেন তরুণ সমাজের, খালি তরুণ সমাজ না, এবং আরও অন্যান্য প্রফেশনেরও। এবং একটা রিপোর্টে আমরা দেখলাম যে খালি ঢাকাতেই 11,000-এর ওপরে ইনজিওর্ড, এবং টোটাল প্রায় অলমোস্ট 20,000-এর মতো সারা দেশে যারা ইনজিওর্ড হয়ে আছেন, এবং প্রায় 400-র মতো লোক তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে। তো এই যে বড় একটা জনগোষ্ঠী এই যে সাডেন ডিসেবলড হয়ে গেল, তো ওনাদের জন্য আপনি কি বলবেন? মানে ওনাদের তো পুরো একটা ডিফারেন্ট একটা প্রসেস। আমরা বলব যে প্রথমত তাদের একটি শারীরিক যে ক্ষতিটা হয়েছে সেটার জন্য যতদূর সম্ভব শারীরিক চিকিৎসা এবং পুনর্বাসনের চেষ্টা তাদের করতে হবে। এবং এক্ষেত্রে সরকার, সমাজসেবক যারা রয়েছেন এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, তারা নিশ্চয়ই সেই দিকটিতে সচেষ্ট হবেন। মানসিক স্বাস্থ্যের জায়গাটিতে আমরা বলি যে তাদের ভিতরে কিন্তু দুটো সমস্যা হতে পারে। একটি হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, যেটি মুরাদ বলেছেন, তাদের এই আঘাত, তাদের এই অঙ্গহানি, এটি কিন্তু তাদের একটি আঘাত পরবর্তী মানসিক বিপর্যয়ের মুখোমুখি তারা হতে পারেন। সেটি যাতে না হয় সেজন্য তাদের যতটুকু শক্তি রয়েছে, যতটুকু সক্ষমতা রয়েছে, সেটুকু কাজে লাগিয়ে তারা যেন আবার সেই
পেছনের দিকটার যতদূর সম্ভব ফেরত যাওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে আমাদের সচেষ্ট হতে হবে। মানে আমরা হারিয়েছি অনেক, কিন্তু যতটুকু রয়ে গেছে সেইটুককে আমরা কিভাবে কাজে লাগাবো, সেই জায়গাটি যেন আমরা খুঁজে বের করি। আমরা অনেক কিছু হারিয়েছি, কনফিডেন্সের জায়গাটা, সেলফ স্টিমের জায়গাটা, ঘুরে দাঁড়ানোর জায়গাটা, দাঁড়িয়ে ওঠার জায়গাটা, এটিকে আমাদেরকে সবাইকে, আমরা যেন কখনোই তাদের প্রতি কোনো সহানুভূতি না দেখাই, তাদের প্রতি যেন আমরা করুণা প্রদর্শন না করি। আমরা সহানুভূতি নয়, আমরা সমানুভূতি প্রদর্শন করতে চাই। আমরা তাদের প্রতি করুণা নয়, তাদের ভেতরকার শক্তিটিকে জাগিয়ে তুলতে চাই, সহমর্মিতা যাতে চাই। তাদের প্রতি আমরা যেন কখনো মানে করুণা যদি দেখাই, তাহলে কিন্তু তাদের সেলফ স্টিম আরও কমে যাবে। বরং তাদেরকে শক্তি, তাদের নিজেদের শক্তির জায়গাটি প্রকাশ করার জন্য আমাদের সাহায্য করতে হবে। সেটাই, মানে তাদের পজিটিভ দিকগুলো আমাদের সাহায্য করতে হবে বলতে যে এইগুলো আপনাদের মধ্যে আছে। এই মুহূর্তে আমি জানতে চাইবো তাহসিনা আপার কাছ থেকে যে এই আন্দোলনের পরে আরও বহু কিছু ঘটনা ঘটেছে এবং বিভিন্ন পর্যায়ে তরুণদের আরও আমরা তাদের অ্যাক্টিভিটিস দেখতে পেয়েছি। তো সেখানে আপনি তরুণদের রোলটা এবং এইটার পরে যে তাদের এই এক্সপিরিয়েন্সটা, সেটা আপনি যদি কিছু আপনার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করতে পারেন আমাদের সাথে। ধন্যবাদ। তো হেলাল ভাই যেরকম করে বললেন যে যে আগের জায়গাটায় কিভাবে আমরা মানুষকে ফিরিয়ে আনতে পারি, সেটা আদৌ সম্ভব কি না, কিন্তু সেই জায়গাটায় আমাদের সীমাবদ্ধতার মধ্যে দিয়ে আমরা কিছু চেষ্টা করেছি। বিওয়াইএলসির থেকে যারা প্রশিক্ষণপ্রাপ্ত তাদের নিয়ে বিওয়াইএলসি গ্র্যাজুয়েট নেটওয়ার্ক, তো এই যে নেটওয়ার্কের কিন্তু অনেকেই সরাসরি এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন এবং পরবর্তীতেও আমরা দেখেছি যে আমাদের স্টাফ এবং আমাদের যে গ্র্যাজুয়েট আছেন তারা কিন্তু সবাই এই যে দেশকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে সেই জায়গাটায় কিন্তু হাজার হাজার মানুষের সাথে তারাও কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল। এবং আমাদের কাছে মনে হয়েছে কি যে সবাই একটা পথ খুঁজছে যে ভালো কিছু একটা করার, নিজেকে কিভাবে ভালো কোনো একটা কাজের সাথে সম্পৃক্ত করতে পারা যায়। তো কেউ হয়তো আগেও যেমন আমি বলেছি যে যে সমস্ত শূন্যতাগুলো ছিল সেই জায়গায় তারা ঝাঁপিয়ে পড়েছে, দেয়ালগুলো রং করছে, কিন্তু সেই জায়গাটা আবার অনেকে কথা বলছে আমাদের সাথে যে একটা দায়িত্বর জায়গা থেকে দেয়ালগুলো রং করছিলেন, কিন্তু পরে দেখলেন যে এই রং করাটা কিন্তু আমাদের অনেক একটা ভালো লাগা, একটা বোধ নিয়ে এসছে, যেটাতে মনে হয়েছে যে কিছুটা হলেও আমরা আমাদের নিজেদেরকে হিল করতে সাহায্য করছে। তো যার ফলে হলো কি যে এই যে ভালো লাগাতে নিজেকে সম্পৃক্ত করা, বা দেশের জন্য, আমার শহরের জন্য আমি কিছু করতে পারছি, আমার ভাই বোনদের জন্য আমি কিছু করতে পারছি, সেটা অনেক বড় একটা বিষয়। এবং মানুষ কিন্তু মূলত সেটা করতে চায়, নিজেকে ভালো কাজের সাথে সম্পৃক্ত করতে চায়। তার পরপরই কিন্তু আমরা দেখেছি যে বন্যা চলে আসলো। বন্যাতেও কিন্তু দেখেছি যে তরুণ সমাজ সবার সাথে ঝাঁপিয়ে পড়েছে। মানে অনেকে আছে যে কোনো প্রশিক্ষণ ছিল না, কিন্তু যে যেভাবে পারেছে, যার যেটা ছিল সেটা নিয়েই কিন্তু তারা ঝাঁপিয়ে পড়েছে। তো এই যে ভালো কাজের সাথে সম্পৃক্ত করতে চাওয়ার একটা জায়গা, আমি বলবো যে মানে রাষ্ট্রের দিক থেকে বা আমরা যারা আমাদের নিজ নিজ অবস্থানে আছি, সেই জায়গাটা করে দেওয়ার কিন্তু একটা দায়িত্ব, একটা দায়ভার আমাদের সমাজের রয়েছে, যাতে করে মানুষ ভালো কাজ করতে পারে এবং নিজেকে সেই একটা সেলফ ফুলফিলমেন্টের জায়গায়। তো ওইটাও কিন্তু আমি বলবো যে এই যে ট্রমাকে উতরে মানুষকে সামনে নিয়ে যাওয়া, সেই জায়গাটা কিন্তু একটা অনেক বড় একটা সাহায্য করে। বন্যাটা একটা আমি বলবো যে একটা আনফর্চুনেট একটা ঘটনা, কিন্তু তার মধ্যে দিয়েও কিন্তু এই জিনিসগুলো বেরিয়ে এসছে যে মানুষ সবাই একসাথে করে ভালো কাজ করতে চায়। এবং যেভাবে সবাই মোবিলাইজড হয়ে নিজেরা ভলান্টিয়ার্স, তারা নিজেরা ভলান্টারি কাজ করে বন্যা দুর্গত এলাকাগুলোয় গেছে এবং তারা এই একসাথে করে তারা মানে বিভিন্ন ধরনের আমরা সব ঘটনা দেখছিলাম যে তারা কিভাবে করে বাড়ি বাড়ি গিয়ে যাচ্ছে, যে জোগাড় করছে, ওগুলোকে একসাথে প্যাকেট করছে, তারপরে নিয়ে যাচ্ছে এবং সবাই হাত বাড়িয়ে দিয়েছে যে যার জায়গা থেকে যেভাবে। তো সেটাই, মানে হেলাল ভাইয়ের কথা ধরে এবং আপনিও যেটা বললেন যে এই যে আর্ট থেরাপি বা এই ভলান্টারি কাজ, এইগুলোও আসলে একটা হিলিংয়ের মতো কাজ করেছে। হ্যাঁ, বন্যাটা অবশ্যই খুব একটা দুঃখের একটা বিষয় ছিল যেটা আমাদের হয়েছে, কিন্তু আবারও সবাইকে আসলে এক জায়গায় নিয়ে এসেছিল
এবং এক জায়গায় এসে কাজ করার একটা সুযোগ করে দিয়েছিল। আবার যারা ভলান্টিয়ারিং কাজ করছে তাদেরকে সহায়তা করার জন্য কিন্তু অনেকে এগিয়ে এসছে, পানি দিচ্ছে, খাবার দিচ্ছে, ছাতা দিচ্ছে, টুপি দিচ্ছে, রং দিচ্ছে। তো যে যেভাবে পেরেছে তাদের অবস্থান থেকে কিন্তু এগিয়ে এসছে। তো এইরকমই তো একটা সমাজ আমরা দেখতে চাই, এরকম একটা দেশই আমরা দেখতে চাই। জি, তো ধন্যবাদ আপা। আমি এখন একটু মুরাদের থেকে জানতে চাইবো, এই যে একটার পর একটা যে হচ্ছে, ধরেন প্রথমে শুরু হলো তখন বৈষম্য বিরোধী আন্দোলন, তারপরে এটা রূপ নিল 9 দফা, 1 দফা, এবং তারপরে বন্যা পরিস্থিতি। তো এবং তারপরে আমরা দেখলাম একটা পরীক্ষা, না, এইচএসসি পরীক্ষা, এবং বিভিন্ন ধরনের প্রেশার কাজ করেছে এই স্টুডেন্ট গ্রুপটার মধ্যে। কিন্তু আবার এগুলো সব কিছু, যেমন বন্যা, এটা একটা প্রাকৃতিক একটা দুর্যোগ ছিল, হয়তো অনেক কিছু আমরা কন্ট্রোল করতে পারি না। তো এই সিচুয়েশনের ভেতর দিয়ে যখন যায় মানুষ, সেটা ম্যানমেডই হোক বা প্রাকৃতিকই হোক, তখন আসলে কিভাবে করে জিনিসটা মোকাবেলা করে, কারণ প্রত্যেকবারই আমরা দেখেছি তরুণ সমাজ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু কিভাবে করে জিনিসটা মোকাবেলা করতে পারে এবং নিজেকে ভালো রেখে, সুস্থ রেখে, সেটা একটু কিছু বলবেন। এই জায়গাটার ক্ষেত্রে হচ্ছে যে কোনো ডিজাস্টারই হোক, যে জিনিসটা বলছিলাম ম্যানমেড বা হচ্ছে প্রাকৃতিক হোক, সেই জায়গাটার ক্ষেত্রে আসলে আমাদের রেজিলিয়েন্সটা হচ্ছে যে দেখতে হবে অ্যাকচুয়ালি। কারণ এই বন্যা বা যে কোনো কিছু মোকাবেলা করার জন্য আসলে আমরা এনাফ ক্যাপেবল কিনা। কারণ এই রেজিলিয়েন্স যত আসলে আমরা বিল্ড আপ করতে পারবো, যে কোনো ধরনের সিচুয়েশন কিন্তু আমরা ইজিলি ডিল করতে পারবো। সেই রেজিলিয়েন্সটা হচ্ছে আমাদের ডেভেলপ করার জন্য আসলে আমরা বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিগুলো আমরা অবলম্বন করতে পারি। স্যার যে জায়গার ক্ষেত্রে বলছিল যে প্রথমে কিন্তু আমাদের সেলফ কেয়ারটা আসলে দেখতে হবে, কারণ আমি হচ্ছে অপরকে হেল্প করব, বাট নিজের জায়গাটার ক্ষেত্রে আসলে আমি প্রপারলি ঠিক রয়েছে কিনা বা নিজের প্রতি দায়িত্ব নিচ্ছি কিনা। এর পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের হচ্ছে সাইকোলজিক্যাল হচ্ছে যে টিপসগুলোই করে থাকি, যেন হচ্ছে সেলফ কেয়ারের পাশাপাশি হচ্ছে মাইন্ডফুলনেস, তারপর হচ্ছে ব্রিথিং বা ইমাজিনারি অ্যাক্টিভিটি। অ্যাট দ্য সেম টাইম আমাদের মধ্যে কিন্তু লিডারশিপ অ্যাক্টিভিটিগুলো কিন্তু বাড়াতে হবে, কারণ লিডারশিপ প্র্যাকটিসটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই জায়গাটার ক্ষেত্রে যদি আমরা লিডারশিপ প্র্যাকটিসের মাধ্যমে আমাদের পাওয়ার, আমাদের রিসোর্স, আমাদের কমিউনিটি যদি আমরা এক করতে পারি, তখন কিন্তু এই ধরনের সিচুয়েশনগুলো আমাদের জন্য আসলে ডিল করা অনেক বেশি ইজি হবে অ্যাকচুয়ালি। আপনি যদি একটু ডিটেলে বলতেন যে মাইন্ডফুলনেস বা ইমাজিনারি, এই জিনিসগুলো কিভাবে করে করতে পারে? মাইন্ডফুলনেস মেন পারপাসটা হচ্ছে প্রেজেন্টে থাকা। আমরা যখন অনেক বেশি অ্যাংশাস থাকি যে বা অনেক বেশি অ্যাংজাইটি থাকি, তাহলে কিন্তু ওই টাইমে আমাদের অনেক কিছু মাথায় আসে, প্রেজেন্টে থাকাটা আসলে আমাদের জন্য ডিফিকাল্ট হয়। মাইন্ডফুলনেস যে জিনিসটা আমাদেরকে হেল্প করে, আমাদের ইমোশন, আমাদের অন্যান্য অ্যাক্টিভিটিকে ফোকাস না করে প্রেজেন্টে থাকতে হেল্প করে। সেই জায়গাটার ক্ষেত্রে আমরা ছোট্ট একটা ব্রিথিং এক্সারসাইজ আমরা তাদেরকে আসলে করতে পারি, যে প্রেজেন্টে থাকা এবং হচ্ছে শ্বাস নেওয়া, কিছুক্ষণ শ্বাস ধরে রাখা এবং হচ্ছে শ্বাস প্রশ্বাস ছেড়ে দেওয়া। সো এই অ্যাক্টিভিটির মাধ্যমে যে জিনিসটা দেখা যায়, আমাদের ব্রেনে পর্যাপ্ত অক্সিজেন সার্কুলেট বেড়ে যায় এবং অ্যাংজাইটি বা হচ্ছে যে যত ধরনের আনসার্টেন ইস্যুসগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে শিথিল করতে আমাদেরকে হেল্প করে থাকে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে মুরাদ। আমি এখন একটু হেলাল ভাইয়ের থেকে জানতে চাইবো, এই যে রেজিলিয়েন্স যেটা বললেন, তো রেজিলিয়েন্সটা তো আসলে একদিনে হয় না। আমরা তো দেখে এসেছি, মানে আমাদের সমাজ এত বছর ধরে প্রত্যেক বছর আমাদের ঘূর্ণিঝড় হচ্ছে না, আমরা বলি যে আমাদের খুবই রেজিলিয়েন্ট একটা নেশন হিসাবে আমরা। কিন্তু এই যে এই দুর্যোগগুলো বা এগুলো মোকাবেলা এক একজনের এক এক পরিস্থিতিতে এক এক রকমের শিকার হয়, কিন্তু একটা মানুষ হিসাবে যখন সে গড়ে উঠছে ছোট থেকে, সেটা কীরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করা যায় এবং কে এটা তৈরি করতে পারে, যে একটা মানুষ যাতে একজন সে এই সহনশীল বা রেজিলিয়েন্ট বা ঘুরে দাঁড়ানোর মতো, মানে একটা শক্ত একটা মেন্টালিটির তৈরি হতে পারে। মানে আমরা যতটুকু বুঝি এটা ছোটো থেকেই ওভাবে তাকে অভ্যাস করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে সেটা প্যারেন্টসদের জন্য হোক, কমিউনিটি হোক, ফ্যামিলি হোক, স্কুল হোক, কি করা যেতে পারে? এটা আসলে মূলত মাল্টিফ্যাক্টরিয়াল, মানে এবং ইকোলজিক্যাল সিস্টেমের উপর নির্ভর করে। তার যে আমরা বলি মাইক্রো সিস্টেম, মেজো সিস্টেম, এক্সো সিস্টেম, অর্থাৎ তার পরিবার, তার স্কুল, তার প্রতিবেশ, এবং ম্যাক্রো সিস্টেম, তার রাষ্ট্র, তার বিশ্ব, সব কিছু মিলে তাকে কিন্তু একটা ঘাত সহনশীল করে তোলে। মানে আঘাত আসবে, কিন্তু আঘাতটা তিনি সহ্য করতে পারবেন। তা কি করে পারবেন? এর জন্য দুটো জিনিস খুব সহজ করে যদি বলি, আমরা খুব একাডেমিক আলোচনায় যাব না। একটি হচ্ছে সামাজিক দক্ষতার প্রয়োজন আছে, সোশ্যাল স্কিল। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে সেলফ ম্যানেজমেন্ট, যেটা তার ইমোশনাল কোয়েশিয়েন্ট আমরা বলি, ইমোশনাল ইন্টেলিজেন্স থেকে আমরা বলি, তার আবেগ
আবেগের বহিঃপ্রকাশ, অন্যের আবেগকে বুঝতে পারার দক্ষতা এবং সামাজিক যে দক্ষতা, এই 3-4টি জিনিস যদি কেউ রপ্ত করতে পারে তাহলে কিন্তু সেলফ ম্যানেজ তিনি করতে পারবেন। যখন তিনি নিজেকে ম্যানেজ করতে পারবেন, নিজের আবেগকে মানে কন্ট্রোল করতে পারবেন, তখন কিন্তু তিনি তার চারপাশকেও সঠিকভাবে ম্যানেজ করতে পারবেন, চারপাশের মানুষের আবেগকে ধারণ করতে পারবেন এবং তাদের আবেগকে নিজের ভেতরে প্রবাহিত করতে পারবেন এবং নিজের আবেগকে তাদের ভিতরে ছড়িয়ে দিতে পারবেন। এই কাজগুলো যখন মানুষ করতে পারে তখন যতই দুর্যোগ আসুক, ট্রমা আসুক, দুর্বিপাক আসুক, সেই জায়গাটিতে তিনি কিন্তু মনে করেন ক্রাইসিস ইজ অলওয়েজ অ্যান অপরচুনিটি, মানে যে কোনো দুর্যোগ তার জন্য একটা সুযোগ। কি সুযোগ? নিজেকে আরও শক্তিশালী করার সুযোগ, নিজেকে আরও ঘুরে দাঁড়ানোর সুযোগ। একটা দুর্যোগে বা ঝড়ে যখন একটি ঘর ভেঙে যায়, পরবর্তীতে তিনি যখন আবার ঘরটি তৈরি করেন তখন দেখবেন আগের চাইতে আর একটু শক্তিশালী করে তৈরি করেছেন, কারণ ঝড়ের অভিজ্ঞতাটা তার আছে। তাহলে ওই ঝড়কে মোকাবেলা করতে পারবে, তার চাইতে একটু বেশি ঝড়কে মোকাবেলা করতে পারবে, এরকম শক্তিশালী করে তিনি ঘর তৈরি করেন। সুতরাং আমরা যখন নিজেকে নিজেরা নিয়ন্ত্রণ করতে পারবো, আমি যখন অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হব না, অন্যের চিন্তা আমাকে নিয়ন্ত্রণ করবে না, অন্যের আবেগ আমাকে নিয়ন্ত্রণ করবে না, আমি যখন আমার আবেগটিকে অন্যের মাধ্যমে প্রবাহিত করতে পারবো, আমার সামাজিক দক্ষতাটি বাড়বে, তখন কিন্তু আমার ভেতরে সেই ঘাত সহনশীলতা বা সেই রেজিলেন্সি আমার ভিতরে বেড়ে যাবে। এখানে হেলাল ভাই, যদি আমি একটু জানতে চাই যে এই যে আপনি বললেন যে সোশ্যাল স্কিলস তৈরি করা এবং নিজের ওপরে নিজের কন্ট্রোলটা, এটা আপনি কি কিছু মানে টিপস অ্যান্ড ট্রিক্স যেটা আমরা বলি, সেটা যদি প্যারেন্টসদের জন্য হোক বা সেই তরুণ সেই ব্যক্তির জন্য হোক যেটা সে নিজে প্র্যাকটিস করতে পারবে, সেরকম কি কিছু একটু? প্রথমে আমরা বলবো এটার দায়িত্ব হচ্ছে সমাজের, আর পরিবার হচ্ছে সমাজের একটা ক্ষুদ্রতম একক, সবচেয়ে স্মলেস্ট ইউনিট ফ্যামিলি। ফলে ফ্যামিলি বা প্যারেন্টস, তাদের গুরুত্বটা সবচেয়ে বেশি। পরিবারের ভেতর প্যারেন্টিংটা যদি খুব বেশি অথরিটেরিয়ান না হয়, খুব বেশি ইন্ডালজেন্স না হয়, সেটা যদি একটা অথরিটেটিভ হয়, অর্থাৎ সন্তানকে সক্ষমতা, সন্তানকে তার দায়িত্ব নেওয়া, সন্তানকে তার সিদ্ধান্ত নেওয়ার সুযোগগুলো ছোটোবেলা থেকেই দেয়। আমরা ছোট্ট উদাহরণ দিয়েই বলি, খাবার টেবিলে সে ফার্মের ডিমের অমলেট খাবে না দেশি ডিমের অমলেট খাবে, এই সিদ্ধান্তটা যদি সন্তান ছোট থেকেই নিতে পারে, তাহলে বড় হয়ে তার সিদ্ধান্ত নেওয়ার যে ক্যাপাসিটি, সেটি কিন্তু বড় বড় সিদ্ধান্তগুলো সে নিতে পারবে। সুতরাং ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা যদি আমরা পরিবারে শেখাতে পারি, বিদ্যালয়গুলোতে যদি আমরা অনেক পড়া, অনেক লেখা, অনেক কিছু কারিকুলামের চাপে, এত পরীক্ষা, এত জেএসসি, এত পিএসসি, এত পরীক্ষার ভারে তাদেরকে ভারাক্রান্ত না করে তাদেরকে যদি সামাজিক দক্ষতার শিক্ষাটুকু দিতে পারি, আমাদের চারপাশের সমাজ যদি মানুষের প্রতি মানুষের সহনশীলতা আমরা প্রকাশ করতে পারি, অন্যের প্রতি রেসপেক্ট, অপরের মতের প্রতি সম্মানের জায়গাটা যদি আমরা দেখাতে পারি, যেটি একটি শিশুর সামনে একটি অনুকরণীয় হয়ে থাকবে, তখন কিন্তু তার সামাজিক দক্ষতাগুলো বাড়বে। তার মানে একদিকে প্যারেন্টস, একদিকে স্কুল, একদিকে চারপাশ, এই বিষয়গুলো তাকে তার বিকাশকে সহযোগিতা করবে। আমরা একটা ছোট্ট কথা বলেই শেষ করব যে আমরা বিকাশ বলতে সবসময় মনে করি তার শারীরিক বিকাশ, সে লম্বা হচ্ছে কিনা, সে খাচ্ছে কিনা, সে কথা বলছে কিনা, কিন্তু তার যে ধারণার জগতের একটা বিকাশ আছে, কগনিটিভ ডেভেলপমেন্ট, তার যে নৈতিকতার একটা বিকাশ আছে, মরাল ডেভেলপমেন্ট, তার যে একটা ইমোশনাল বিকাশ আছে, তার যে একটা আবেগের বিকাশ, সেই জায়গাগুলোকে কিন্তু আমরা খুব বেশি অ্যাড্রেস করি না। আমরা যদি পরিবার থেকে, বিদ্যালয় থেকে এবং চারপাশের কমিউনিটি থেকে এই বিকাশগুলোকে বেশি বেশি অ্যাড্রেস করা শুরু করি, তাহলে একটা শিশু সুনাগরিক হয়ে উঠবে, অপরের মতের প্রতি রেসপেক্টফুল হবে এবং তার নিজের ভেতরেও কিন্তু যে ঘাত সহনশীলতা বা রেজিলেন্সি ডেভেলপ করবে। ওরা কিন্তু অবজার্ভ করে যেটা দেখে সেটাই শেখে। তো সেখানে বাবা মা কি প্র্যাকটিস করছে বা তার আশেপাশে সমাজে আশেপাশে লোকজন বা সে তার স্কুলের টিচার, প্রত্যেকটাই কিন্তু তার নিজেরা অ্যাবজর্ব করে, গুরুত্বপূর্ণ, সেটাই রিফ্লেক্ট করে। আমাদের এ পর্যায়ে এসে তাসিনা আপার কাছ থেকে, যে বিওয়াইএলসি যেহেতু তরুণদের নিয়ে কাজ করছেন আপনারা গত 16 বছর ধরে, এবং আপনিও আপনার দীর্ঘ অভিজ্ঞতায় তরুণদের সাথে কাজ করে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনারা কি দেখছেন যে তারা কি ধরনের, ইন জেনারেল তরুণরা কি ধরনের সমস্যা বা শর্টকামিংস মনে করতে পারেন, বা তারা নিজেরা কি মনে করছে, তাদের নিজেদেরকে তারা কিভাবে করে দেখছে, বা কি সমস্যা নিয়ে আপনাদের কাছে আসছে বা আলোচনা করছে যেটা তারা সমাধান চায়? অনেক ধন্যবাদ। আমরা আমাদের বিভিন্ন কাউন্সেলিং সেশন আমরা করেছি আমাদের স্টাফদের জন্য এবং আমাদের গ্র্যাজুয়েটদের জন্য। তো সেইখান থেকে আমরা যেটা দেখেছি সেটা হলো যে এই যে কথা বলার একটা জায়গা, এই মানে উইদাউট বিং লেবেলড, এই জায়গাটা কিন্তু তরুণ সমাজ খুঁজে বেড়াচ্ছে, যে তাদের কষ্টের কথা, তাদের দুঃখের কথা, তাদের আক্রোশের কথা, তাদের যে অনেকে
বিচলিত, সেই কেন বিচলিত, কিভাবে এটাকে উতরানো যায়, কোন জায়গাটায় তাদের মানে কোন কোন কারণে তারা ঘুমোতে পারছে না, এবং অনেক প্রশ্ন তাদের মনে। তো ঘটনাটাকে এভাবে ঘটলো কেন, না এভাবে না ঘটে তো অন্যভাবেও ঘটতে পারতো, সেভাবে কেন ঘটলো এভাবে। তো এরকম অনেক প্রশ্ন তাদের মনে, যেটার উত্তর হয়তো সব কিছুর উত্তর হয়তো হবে না, কিন্তু অন্তত তারা যেন শেয়ার করতে পারে এবং একটা সেফ স্পেস যেন একটা খুঁজে পায়, সেই জায়গাটায় আমরা দেখেছি যে সেই জায়গাটা একটা কথা বলার জায়গা অনেকেই খুঁজে বেড়ায়। এবং অনেকে বলছে যে আমরা খোলামেলা কথা বলতে পারছি না, কারণ খোলামেলা কথা বললেই হয়তো বলছে যে না তুমি তো এই পক্ষ অথবা ওই পক্ষ। আমরা তো কোনো পক্ষ হয়ে বলছি না, কিন্তু আমার নিজের মনের কষ্টের কথাটা বলতে চাচ্ছি, সেটা বলতে চাচ্ছি। সেটা আমি কিভাবে সামনে রেখে আসলে গোয়িং ব্যাক টু লাইফ অ্যাজ ইউজুয়াল এটা তো হবে না, কিন্তু সামনে আমরা কিভাবে এগোবো এই সমস্যাগুলোকে উতরে, সেটা আমরা করতে চাই। আমরা চাই আমাদের স্বাভাবিক জীবনে আমরা ফিরে যাই। এই সময় তাদের মধ্যে ফিয়ার বা ভয়গুলো কি ধরনের কাজ করছে, মানে আপনাদের কাছে কি তারা শেয়ার করছে জিনিস? ফিয়ার একটা তো হলো যে ট্রমার মধ্যে দিয়ে গিয়েছে, স্মৃতিগুলো সবারই খুবই ভয়াবহ। তারপরে অনেক ডাইমেনশন আছে, অনেক আমাদের যেমন একটা এক্সাম্পল আমি বলি যে একজন মেয়ে নারী যিনি হিন্দু গ্র্যাজুয়েট আমাদের, উনি বললেন একদম কাঁদো কাঁদো হয়েই বললেন যে এই আন্দোলনের সাথে তো আমি সম্পৃক্ত ছিলাম, আমি তো মারাও যেতে পারতাম, এবং শুরু থেকেই আমি ছিলাম, আমার পরিবার সম্পৃক্ত ছিল, কিন্তু যখনই মানে 5ই অগস্টের পরে কিন্তু আমার পরিবারকেই কিন্তু আবার আক্রমণ করা হয়েছে, এবং আমার মানে অনেক পুরুষ বাংলাদেশে থাকে, আমি কিন্তু কখনো আমাকে নিজেকে বাংলাদেশি ছাড়া কিছু মনে করিনি, কিন্তু এখন আমাকে একটা প্রশ্নের মুখোমুখি হতে কেন হলো। তো এই যে একটা ভয় ভীতি, বলছে যে আমি তো বাইরে যেতে পারছি না, আমি তো আমার স্বাভাবিক জীবনে যেতে পারছি না। আবার অনেকে বলছে যে, যেটা আমি শুরুতেও বলেছি, যে সরকার পরিবর্তন যদি হয়, যখন হয় তখন আবারও যে এই পরিস্থিতি হবে না, আবারও যে এই আইন একই অবস্থার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে না, সেটার কি সিউরিটি আছে, অথবা এই দুর্নীতি এই অরাজকতা আবার আমাদের দেখতে হবে না, সেটার কি নিশ্চয়তা আছে। তো এই যে অনেক রকম কিন্তু ট্রমার মধ্যে দিয়ে তারা যাচ্ছে, এবং যাদেরকে আমরা হারিয়েছি সেটার কষ্টটা, সেটার ব্যথাটা, সেটাও কিন্তু একটা অনেক বড় একটা ক্ষতের জায়গা। তো এই জায়গাটায় অনেকেই বলছে যে তারা আসলে খুবই বিচলিত, যে এই অনুভূতিগুলো তাদের কাজের অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, ঘুমোতে পারছে না, কাজ করতে পারছে না, পড়াশোনা করতে পারছে না। আমি আরেকবারও বলেছি যে অনেকে আছে বলছে যে আমরা দেশ ছেড়ে যে চলে যেতে চাই, এবং চলে গেলে আর ফিরে আসবো না, মানে এরকমও বলছে। আবার মানে এটা যে সবার ক্ষেত্রে হচ্ছে তা কিন্তু নয়, আবার অনেকে আছে যারা দেশের হাল ধরতেও রাজি, তাই না, তারা কিন্তু দেশের হাল ধরছে, এবং অনেক বাধা তারাও কিন্তু এই ট্রমার মধ্যে দিয়েই গিয়েছে, কিন্তু তারা কিন্তু সেই আমি নিজেকে কিভাবে দেশ গড়ার কাজে লাগাতে পারি এরকম একটা জায়গায় তারা নিজেকে নিয়োজিত করতে চেষ্টা করছে। সো পজিটিভ নেগেটিভ দুটোই আছে, এবং কিন্তু দুই জায়গাতেই মানে আমার কাছে মনে হয় যে এই যে এনার্জিটা চ্যানেল করার একটা ব্যাপার আছে, ইমোশনটাকে চ্যানেল করার একটা ব্যাপার আছে, সেই জায়গাটায় আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে। আপা, আমি এখানে যদি একটু পেছন দিকে যেতে চাই, তাহলে আপনি কি কোনো তফাৎ দেখছেন এই জুলাইয়ের আগে তরুণ সমাজে, তারা আপনাদের কাছে তখন কিভাবে তারা আসতো বা প্রেজেন্ট করতো, বা তাদের তখন সমস্যাগুলো কি ছিল, এবং এখন তাদের আচরণে হোক বা সমস্যার ক্ষেত্রে হোক কোনো ডিফারেন্স কি আপনারা পাচ্ছেন? ডিফারেন্স অবশ্যই আছে, কারণ মানে কথায় কথায় তো আমরা ওই স্মৃতিচারণগুলো করছি, ছেলেমেয়েরা মানে এই যে গত 2 মাস তাদের জীবনে কি প্রভাব ফেলেছে, শুধু এই গণ আন্দোলন নয়, তারপরে যে বন্যা হয়েছে সেখানেও কিন্তু অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, নিঃস্ব হয়েছে। তো সেই জায়গা থেকেও এবং এখন দেশ সামনে কিভাবে এগোবে
মানে সেইগুলো কিন্তু তাদের মানে অনেক বড় একটা চিন্তা চেতনা, অনেক বড় একটা জায়গা দখল করে নিচ্ছে। এখন সামনে তো একটা অনেকের সবারই তো পরীক্ষা আছে, পড়াশোনা সবারই ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সেটার থেকেও বড় চিন্তা হলো অনেকেরই যে দেশের কি হবে, দেশকে সুন্দরভাবে কিভাবে সামনে এখন যারা দায়িত্ব নিয়েছেন ওনারা কিভাবে দেশকে সুন্দর একটা জায়গায় নিয়ে যেতে পারে, সেটা নিয়ে তারা কিন্তু অনেক বেশি বিচলিত। তো এই আলোচনাগুলো যেরকম আগে তো অবশ্যই হতো, দেশ নিয়ে ভাবনা সবসময় তরুণ সমাজের ছিল, কিন্তু এখন এটা আরো অনেক প্রগাঢ়। আচ্ছা, বা এই যে এই ধরনের চিন্তা যে না গেলে হয়তো চলে যেতে চাচ্ছি, বা এই ধরনের ধারণাগুলো কি আগে ছিল? বা আরেকটা যেটা যে এখন তো একটা ফেজের ভেতর দিয়ে যাওয়াতে হয়তো তারা রাতারাতি অনেক ম্যাচিউরিটি বা ডিফারেন্ট একটা ধারণা চলে এসছে চিন্তাধারায়, সো সেটা আগে কি এই ধরনের? আমরা বিওয়াইএলসি থেকে আমরা প্রত্যেক ইলেকশনের আগে একটা সার্ভে করে থাকি। সো এই ইলেকশনের আগেও আমরা সময়ও আমরা করেছিলাম, সেখানে কিন্তু একটা অনেক বড় একটা সংখ্যা তরুণ সমাজের বলেছিল যে তারা, আমরা যখন তাদের ভবিষ্যৎ চিন্তার কথা জিজ্ঞেস করেছিলাম তখন কিন্তু তারা বলেছিল যে তাদের পরিকল্পনা হলো দেশ ছেড়ে যাওয়া, কিন্তু তখন কিন্তু সেই সময় তাদের যে যুক্তিগুলো ছিল সেটা ছিল যে এই যে দুর্নীতি বা যে ডেমোক্রেটিক স্পেস নেই, বা আমি যে নাগরিক হিসেবে আমার যে অধিকারগুলো সেগুলো আমি চর্চা করতে পারছি না, সেই স্পেসটুকু নাই, বা তারা বলছে যে আমি হয়তো একটা উদ্যোক্তা হতে চাই কিন্তু উদ্যোক্তা হওয়ার মতো পরিবেশ নাই। তো সেই কারণে কিন্তু সেইগুলো কিন্তু মেন কারণ ছিল। কিন্তু এখন কিন্তু অনেকে বলছে সে যে ট্রমাটা তারা দেখেছে সেটা তারা নিতে পারছে না, এবং অনেককে দেখেছে যে মানে ওরাই বলছে যে আমরা অনেককে দেখেছি যে সবাই মানে এটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, কিন্তু মানে পুরো ঘটনাটাকে সবাইকেই হয় এই পক্ষ না হলে ওই পক্ষ করে ফেলেছে। তো অনেকে কিন্তু যারা ইনোসেন্ট ছিল তারাও কিন্তু সাফার করেছে, এবং এটাই কিন্তু অনেকের কাছে গ্রহণযোগ্য নয় যে মানে ইনোসেন্টরা কেন সাফার করবে। তো সেই জায়গাটায় ওই যে ট্রমাটা যেহেতু নিতে পারছে না, এবং সেই জায়গাটায় আসলে শিক্ষা প্রতিষ্ঠান বলেন বা যে কোনো প্রতিষ্ঠান বলেন, সেই জায়গাটায় কিন্তু সবাইকে আমার মনে হয় যে এই যে কাউন্সেলিং করার একটা সুযোগ করে দিতে হবে, যাতে করে আগে শুরুতে আমরা আমাদের যে এই অস্থিরতাগুলো এইগুলো সম্বন্ধে কথা বলে সেগুলোকে অ্যাড্রেস করে তারপরে কিন্তু আমরা এগোতে পারি, আর না হলে হয়তো এই জায়গাটায় একটা আটকে থাকবে, এবং অনেকে কিন্তু মানে একটা এসকেপিজমের জন্য হয়তো অনেকে দেশ ছেড়ে চলে যেতে একটা অল্টারনেটিভ, যে বাইরে গেলে হয়তো আমি শান্তিতে থাকবো, আমাকে এগুলোর হয়তো স্মৃতিচারণ করতে হচ্ছে না। এই ধারণাটা যে হ্যাঁ এখান থেকে আমি বেরোতে পারলে, স্কেপ করতে পারলে, এখান থেকে আমি একটু মুরাদ আপনার কাছে একটু যাব যে একটা কথা আমরা বলি যে এখন কিছু কিছু টার্মস চলে এসছে না, যে মেন্টাল হেলথে ডিপ্রেশন, হ্যাঁ, বা যে ADHD, তো এইগুলো ক্ষেত্রে এখন কিন্তু এগুলো কিন্তু আসলে আপনাদের ভাষায় কিছু ক্লিনিক্যাল টার্মস আছে না, তো একটা মানুষের এমনি মন খারাপ, স্যাডনেস হতে পারে, কিন্তু সেটাকে আমরা কিছু ওই যে লেবেলিংয়ের মধ্যে ফেলে দিই, যে কিছু বললে লেবেলিং, যেটা আপা বলেন, তো এই ক্ষেত্রে আপনি একটু যদি কিছু বলতেন যে এই এক একটা ফিলিংস, আপস অ্যান্ড ডাউনস। ডেফিনেটলি আমি এই কোয়েশ্চেনটা আসছি তার সাথে আপনার সাথে একটু অ্যাড করতে চাই তরুণদের এজ এ রিপ্রেজেন্টেটিভ হিসেবে। ওই টাইমে যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা বলি, যখন হচ্ছে প্রায় 5 থেকে 7 দিন হচ্ছে ইন্টারনেট ছিল না, মানে টু বি অনেস্ট ওই দিন যেদিন রাত্রে আসলে ইন্টারনেট আসে সেদিন আমি নিজেও হচ্ছে একটা বাইরের কান্ট্রিতে ভিসা অ্যাপ্লিকেশন করি। মানে আমার কাছে যে জিনিসটা আসলে চলতেছিল, যে তখন বলতেছিল প্রায় 2 মাসের মতো ইউনিভার্সিটি খুলবে না, কি হবে আসলে বুঝতে পারছি না। আমি নিজেও যেহেতু একজন এন্টারপ্রেনার, আমার কিছু ফান্ডিং রয়েছে, যে জিনিসগুলো হচ্ছে আমাকে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে, যেগুলো আমি আসলে কোনো অপরচুনিটি দেখতে পাচ্ছি না। সেই জায়গাটার ক্ষেত্রে আসলে আমার কাছে যে জিনিসটা ফিল হলো যে আমি তো প্রোগ্রামটা ইমপ্লিমেন্ট করতে পারবো না, ফান্ডিংটা পড়ে থাকবে, নেক্সট ইয়ারের জন্য যে আমি ফান্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করবো, তাদেরকে রিকোয়েস্ট করবো বা হচ্ছে শো করবো যে এই হচ্ছে আমার সাকসেস, দ্যাটস ওয়াই আমাকে আরও একটু ফান্ডিং করতে হবে। মানে এরকম কিন্তু অনেক কিছুর মধ্যে যেতে হচ্ছিল। সো ওই জায়গাটার ক্ষেত্রে হচ্ছে যে জিনিসটা ফিল হচ্ছিল যে এখান থেকে কখন আসলে বের হতে পারবো, হয়তো বাইরে যাওয়ার পরে ওখান থেকে নতুনভাবে আবার স্টার্ট করতে পারবো, এরকম আসলে অনেক আনসার্টেনিটি ছিল। আমি বলবো না পুরোটা হচ্ছে ইমোশনাল, একজন যে বাস্তবতা যদি আমরা রিয়েলিটিকেও বলি, সেটা কিন্তু আসলে ফেস করে এরকম ডিসিশনগুলো আমাদেরকে নিতে হয়েছে বা চিন্তা ভাবনা করেছে। এই ফেজটার জন্য ছিল, Exactly. এটা এমন না যে সবসময় না, ডেফিনেট ওটাই। এখন যদি আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন, আসলে আমাদের সোসাইটিতে মেন্টাল হেলথ অ্যান্ড মেন্টাল হেলথ ডিসঅর্ডার কিন্তু আমরা একভাবে দেখি। মেন্টাল হেলথ এবং মেন্টাল ডিসঅর্ডার কিন্তু কখনো এক না। মেন্টাল হেলথ
ডিসঅর্ডার আমরা তখনই বলতে পারবো যখন একটা ব্যক্তির একটা পার্টিকুলার ডিসঅর্ডার পার্টিকুলার সিমটমসগুলো একটা সার্টেন টাইম থাকবে। সেই যতক্ষণ পর্যন্ত আমরা তখনই হচ্ছে ওটাকে ডিসঅর্ডার বলবো যখন এই প্রসিডিওরগুলো বা হচ্ছে জিনিসগুলো মেনটেন করবে। তাছাড়া হচ্ছে আমার মন খারাপ হতেই পারে, আজকে আমার হচ্ছে অন্য কাজে দেখা গেল যে প্রপারলি হচ্ছে না, আজকে আসতে আমার অনেক বড় স্ট্রাগল করতে হয়েছে, সেই জন্য হচ্ছে যে আপনার মন খারাপ হতেই পারে, সেটা আসলে একটা স্যাডনেস। আমরা ডিপ্রেশন তখনই বলতে পারবো যখন DSM-5 এর হচ্ছে অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে, একটা মিনিমাম সার্টেন টাইম থাকে 12 দিন। যদি আমি ডিপ্রেশনের কথা বলেছি, অল টাইম আমাদের হচ্ছে মোরটাল লো থাকবে, হচ্ছে কোনো কাজে হচ্ছে প্লেজার পাবো না, তারপরে ঘুমে প্রবলেম হবে, ফুডের ক্ষেত্রে হচ্ছে একটা আপস্টেন্স ডাউন হবে, একটা ওভারঅল পিরিয়ড অফ টাইম, ওভারঅল পিরিয়ড টাইম শুধু একটা সিমটমস না কয়েকটা সিমটমস একসাথে কেন্দ্র হতে থাকবে। তখনই হচ্ছে আমরা হচ্ছে ওই জিনিসগুলোকে মানে ওই ধরনের প্রবলেম ক্ষেত্রে বলতে পারবো। তাছাড়া আসলে আমাদের হচ্ছে মেন্টাল হেলথ আমরা যে জিনিসটা হচ্ছে কিছু হয়েছে মন খারাপ, আরে মামা এইসব কিছুই না, মানে ডিপ্রেশন কিছুই না, মানে আমরা একটা লেভেল দেওয়ার ট্রাই করি। আবার হচ্ছে অনেকের ক্ষেত্রে আসলে যে স্যার যে জিনিসটা বলছিল প্রোক্লেমড হচ্ছে যে এটি অ্যাটেনশন ডেফিসিট হাইপার একটি ডিসঅর্ডারের কথা আমরা ফিল করি, মানে নিজেই সেটা আছে মনে করছে যে আমি নিজে এটার ভেতর দিয়ে যাচ্ছি। এই জায়গাটার ক্ষেত্রে যে জিনিসটা মূল বেড়ে হিসেবে দেখা দেয় যে আমাদের সোসাইটিতে মেন্টাল হেলথ নিয়ে পর্যাপ্ত পরিমাণ কনভারসেশন হয় না, যার ফলশ্রুতিতে আমরা হচ্ছে অনলাইনে সার্চ করি যে জিনিসগুলো সিমটমসগুলো আমার সাথে মিলে যায়, আর এটা তো আমার সাথে রয়েছে। যে আপা যে জিনিসটাও বলতেছিল, আসলে আমাদের সবার কথা বলার একটা কমন প্ল্যাটফর্ম নেই যেখানে হচ্ছে আমি ওপেনলি উইদাউট জাজমেন্ট আমার কথাগুলো আসলে শেয়ার করতে পারবো। যতক্ষণ পর্যন্ত আমি শেয়ার করতে পারবো ততক্ষণ পর্যন্ত তো আমার তো একটা রেস্ট্রিকশন থাকবে, কি বলবো না করবো। এর থেকে বরং হচ্ছে আমি ইন্টারনেট ঘেটে যে ইনফরমেশন পাই সেটাকে আমি নিজের চিকিৎসা করা বা নিজের সমস্যার সমাধান চেষ্টা সেই জিনিসগুলো আসলে করে ফেলা হয়, যার ফলশ্রুতিতে হচ্ছে এই ধরনের মিস ওয়ার্ডগুলো হচ্ছে যে মানে স্প্রেড হচ্ছে। ধন্যবাদ মুরাদ। আমি একটু শেষে হেলাল ভাইয়ের থেকে যে এই সব সমস্যাগুলো যেগুলো আমরা শুনলাম এবং এই যে সেলফ প্রোক্লেমড আমরা বলছি, যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম যে আমার এটা হয়েছে বা আমি নিজেই চিকিৎসা, তো এই আবার আরেকটা হচ্ছে যে না আরে দূর মামাও যেটা বললো যে এইটা কিছু না, হ্যাঁ, তো এই দুটো দিক যে না একদম ওই মানে একদম গন কেস পুরা বলে দিচ্ছি আর না হলে না কিছুই না দূর বেশি বেশি, তো এই দুইটার ব্যালেন্সিংটা আমরা আমাদের সোসাইটিতে বা কমিউনিটিতে কিভাবে করে করতে পারবো এবং কোন কোন জায়গাতে আমরা সেই মানে সবার মধ্যে সেই সচেতনতাটা আসবে যে এটাকে আইডেন্টিফাই করতে। ধন্যবাদ। প্রথমে আমরা দেখব যে আমরা মনের স্বাস্থ্য বা মানসিক স্বাস্থ্য বিষয়টিকে আমরা গুরুত্ব দিচ্ছি কিনা। আমরা কিন্তু আসলে মানসিক স্বাস্থ্যের চাইতে সবসময় মানসিক রোগ নিয়ে বেশি কথা বলি। আমরা বলবো না, মানসিক রোগ নিয়ে নয়। আমাদের বিশাল জনগোষ্ঠী রয়েছে তরুণ, আমাদের প্রায় 25% তরুণ, তাদের প্রত্যেকের মন আছে এবং তাদের মনের যত্ন নিতে হবে, তাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে। এই কথাটি যত আমরা বেশি বেশি প্রচার করব, তখন এই যে মানসিক স্বাস্থ্য নিয়ে রোগ নিয়ে যেটাকে আমরা মানে কোট আনকোট করে বলি যে পাগল, এই শব্দটা নিয়ে আমাদের ভেতরে কিন্তু স্টিগমা বা ভ্রান্ত ধারণা বা সংস্কার সেটা কিন্তু কেটে যাবে। আমরা যেভাবে দাঁতের যত্ন নেই, চুলের যত্ন নেই, ত্বকের যত্ন নেই, ঠিক তেমনি করে আমার মনের যত্ন নেওয়ার বিষয়টি বেশি বেশি বলতে হবে। আমরা মানসিক রোগ নিয়ে কথা বলার চাইতে মানসিক স্বাস্থ্য নিয়ে বেশি কথা বলবো। দ্বিতীয় একটি বিষয় আমরা বলবো, যদি আমাদের আশেপাশে কারো ভেতরে চিন্তার অস্বাভাবিকতা, আচরণের অস্বাভাবিকতা, আবেগের বহিঃপ্রকাশের অস্বাভাবিকতা দেখি, তবে তাকে বলতে হবে তোমার মনের স্বাস্থ্যের কোথাও বিপর্যয় ঘটেছে, তোমার মনের স্বাস্থ্যের যত্ন নিতে হবে, প্রয়োজনে চিকিৎসা নিতে হবে। এবং চিকিৎসার কিন্তু 3টা অংশ, একটিকে আমরা বলি যে বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল। বায়ো সাইকো সোশ্যাল অর্থাৎ মনোদৈহিক সামাজিক। তার মনের যত্নের মূল জায়গাটাই তো মনোদৈহিক। তাই মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে, সেখানে কাউন্সিলিংয়ের প্রয়োজন হয়, সাইকোথেরাপির প্রয়োজন হয়, তার ধারণার কোনো ভ্রান্ত ধারণা থাকলে সেটিকে পরিবর্তনের প্রয়োজন হয়, সেটি হচ্ছে সাইকোলজিক্যাল সাপোর্ট। বায়োলজিক্যাল সাপোর্টে কখনো কখনো তাদের যখন গুরুতর মাত্রায় মানসিক রোগ হয়ে যায় তখন কিন্তু ওষুধের প্রয়োজন হয়, ফলে ওষুধ ভীতিও রাখা যাবে না, প্রয়োজনে তাকে ওষুধ গ্রহণ করতে হবে। আর সোশ্যাল সাপোর্টের ভেতরে যেটি আমরা বলেছি, কমিউনিটির সাপোর্ট আছে কিনা, পরিবারের সাপোর্ট আছে কিনা, তার আশেপাশের মানুষদের সাপোর্ট আছে কিনা, তারা বিষয়টিকে কোন দৃষ্টিতে দেখছে, যেটি আপনি বললেন আরে ধরে এটা কিছুই না, এভাবেও বলা যাবে না, বা এটা অনেক কিছু, তুমি শেষ, তুমি একদম ওই কোট আনকোট পাগল হয়ে গেছো, এটাও বলা যাবে না। ফলে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে, তাকে মানসিক সহায়তা দিতে হবে এবং প্রয়োজনে যদি সমস্যা গুরুতর হয় তখন কিন্তু ওষুধ সেবন করতে হবে। এবং আরেকটা আমরা দেখছি যে হয়তো কারো ক্ষেত্রে যেমন সুইসাইড কেস অনেক বেড়ে যাচ্ছে না, যে কিন্তু আশেপাশে তার পরিবারের লোকজনই বলছে যাকে দেখে কিছুই তো বুঝলাম না, ভালোই ছিল, মানে নর্মাল ছিল, কোনো সমস্যা নেই, হঠাৎ করে কেন এরকম করলো। কিন্তু সেই জায়গাটাতেও তার মানে আসলে ওই দূরত্বটা, আপনি প্রথমে যেটা বলেছেন সোশ্যাল স্কিল, যখন ওই গ্যাপগুলো তৈরি হয়ে যায় তখনই এই জায়গাগুলোতে ফিল আপ করার কেউ থাকে না,
যে গ্যাপগুলো কেন হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে। আজকে আমরা অনেক সুন্দর একটা আলোচনা করলাম। দর্শক মণ্ডলী, আমরা আমাদের শেষে যদি আমরা আজকে আলোচনার মাধ্যমে যা জানলাম, যদি আমরা একটু সাম আপ করি যে হ্যাঁ, আমাদের মানসিক স্বাস্থ্য ঠিক দৈহিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্য একই রকম জরুরি, এবং এটারও যত্ন নিতে হবে। ঠিক যেমন আমরা আমাদের দেহের যত্ন নিই, এবং ঠিক একইভাবে আমাদের মনেরও যত্ন নিতে হবে। এবং সেটার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমরা শুনলাম যে কি করলে আমরা আমাদের মনের যত্ন নিতে পারবো, আমরা মনের চর্চা করতে পারবো, আমাদের মন ভালো রাখতে পারবো। এবং জীবনে চড়াই উতরাই আসবেই, কারণ আমরা মানুষ, কাজে এটাও একটা পার্ট জীবনের। কিন্তু কিভাবে সেই চড়াই উতরাইগুলো মোকাবেলা করে আমরা এগিয়ে যাব, সেটাই আসলে আমাদেরকে আয়ত্তে আনতে হবে। তো আজকে এইটুকু বলে শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।